আজকে আলোচনা করব স্টয়চিওমেট্রি। তো স্টয়চিওমেট্রি বলতে কি বোঝায়? আমরা মূলত আলোচনা করব রাসায়নিক সমীকরণ থেকে গণনা, কেমিক্যাল ইকুয়েশন থেকে আমরা কি গণনা করতে পারি। তো কেমিক্যাল ইকুয়েশন থেকে গণনা এটা বোঝার আগে আমাদের জানতে হবে যে বিক্রিয় পদার্থ কাকে বলে বা রিঅ্যাক্ট্যান্ট, বিক্রিয়াজাত পদার্থ কাকে বলে বা প্রোডাক্ট, কেমিক্যাল ইকুয়েশন কাকে বলে এগুলো জানতে হবে। তো রাসায়নিক বিক্রিয়ায় যে পদার্থগুলি অংশগ্রহণ করে তাদের বিক্রিয়া বলা হয়, আর যে পদার্থ বা পদার্থগুলি বিক্রিয়ায় উৎপন্ন হয় তাদের বিক্রিয়াজাত পদার্থ বলে। ধরো আমরা একটা সহজ এক্সাম্পল, কার্বনের সঙ্গে অক্সিজেন রিয়াকশন করি। তাহলে এই কার্বনের সঙ্গে সি এর সঙ্গে অক্সিজেন রিয়াকশন করি, অক্সিজেন রিয়াকশন করলে উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে কার্বন এবং অক্সিজেন বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে, তাহলে এদের রিঅ্যাক্ট্যান্ট বা বিক্রিয়ক পদার্থ বলা হয়। তাহলে এদের বলা হয় রিঅ্যাক্ট্যান্ট বা বিক্রিয়ক পদার্থ বলা হয়। আর এই বিক্রিয়ার ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, তো এই কার্বন ডাইঅক্সাইড বলা হয় বিক্রিয়াজাত পদার্থ। তাহলে কার্বন ডাইঅক্সাইড বলবো আমরা বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্ট, বিক্রিয়াজাত পদার্থ বা বলা হয় প্রোডাক্ট। তাহলে বিক্রিয় পদার্থ, বিক্রিয়াজাত পদার্থ আমরা জানলাম যে যারা বা যে সমস্ত পদার্থগুলি বিক্রিয়া অংশগ্রহণ করবে তাদের বলা হয় বিক্রিয় পদার্থ, আর বিক্রিয়ার ফলে যে সমস্ত পদার্থগুলি উৎপন্ন হয় তাদের বলা হয় বিক্রিয়াজাত পদার্থ। এবার এই বিক্রিয়ক এবং বিক্রিয়া পদার্থগুলিকে চিহ্ন সংকেতের সাহায্যে কোনো রাসায়নিক বিক্রিয়ার সাংকেতিক প্রকাশ করা হয় রাসায়নিক সমীকরণ। তাহলে বিক্রিয়ক কি আছে? কার্বন আর অক্সিজেন, এবং বিক্রিয়াজাত পদার্থ কার্বন ডাইঅক্সাইড। এই যে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ এদেরকে প্রকাশ করার জন্য চিহ্ন সংকেতের সাহায্য হয়, আর এই চিহ্ন সংকেতের সাহায্যে কোনো রাসায়নিক বিক্রিয়ার সাংকেতিক যে প্রকাশ, অর্থাৎ এই সংকেতটি প্রকাশ করছি, এটা বলা হয় রাসায়নিক সমীকরণ। তাহলে রাসায়নিক সমীকরণ বলা হয় রাসায়নিক সমীকরণ। তো রাসায়নিক সমীকরণ বলতে বোঝায় যে বিক্রিয় পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থগুলি চিহ্ন সংকেতের সাহায্যে কোনো রাসায়নিক বিক্রিয়ার সাংকেতিক প্রকাশ বলা হয় রাসায়নিক সমীকরণ। এবার আসা যাক যে স্টয়চিওমেট্রি। এই যে স্টয়চিওমেট্রি এর কথা অর্থ কী? তো এই রাসায়নিক সমীকরণে দুটি অংশ রয়েছে, একটা বিক্রিয়ক, একটা বিক্রিয়াজাত পদার্থ। এই বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। সম্পর্কটি হলো পরিমাণগত সম্পর্ক। তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের মধ্যে পরিমাণগত সম্পর্কে ভিত্তি করে যে গণনা করব সেই গণনাকে বলা হয় স্টয়চিওমেট্রি। কোনো রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের মধ্যে পরিমাণগত সম্পর্কের ভিত্তিতে বা ভিত্তি করে যে গণনা করা হয় তাকে আমরা স্টয়চিওমেট্রি বলবো। তাহলে এখানে রাসায়নিক সমীকরণের উপর ভিত্তি করে এখানের মধ্যে যে পরিমাণগত কিছু গণনা করতে হবে, আর এই গণনাকে বলবো আমরা স্টয়চিওমেট্রি। তো গণনা কী হতে পারে? না, গণনা হতে পারে যে বিক্রিয় পদার্থের ভরের সঙ্গে বিক্রিয়াজাত ভর, এটি হতে পারে, বা বিক্রিয় পদার্থের ভরের সঙ্গে বিক্রিয়াজাত পদার্থের আয়তন, যদি সেটা গ্যাসিয়াস মলিকুল হয়। তাহলে ভরের সঙ্গে ভর হতে পারে, আয়তনের সঙ্গে আয়তন হতে পারে, আবার ভরের সঙ্গে আয়তন হতে পারে। তাহলে তিন রকম সম্পর্ক থাকতে পারে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের মধ্যে। তো সম্পর্ক কী হতে পারে? এক নম্বর, ভরের সঙ্গে ভর, দ্যাট ইজ ওজনের সঙ্গে ওজন, ওজনের সঙ্গে ওজন। নাম্বার টু হতে পারে ওজনের সঙ্গে আয়তন, আর নাম্বার থ্রি হতে পারে আয়তনের সঙ্গে আয়তন। তাহলে এই তিন ধরনের সম্পর্ক পাওয়া যায় কোনো একটা কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে। এই সম্পর্কগুলি বিক্রিয়ক পদার্থগুলি এবং বিক্রিয়াজাত পদার্থের মধ্যে একটা সম্পর্ক থাকে। তো কীরকম সম্পর্ক একটু দেখা যাক। প্রথমে ওজনের সঙ্গে ওজন সম্পর্ক। নাম্বার ওয়ান, ধরো আগের ইকুয়েশনে কার্বনের সঙ্গে অক্সিজেন রিয়াকশন করছে, রিয়াকশন করলে CO2 উৎপন্ন হচ্ছে। আমরা ওজনের সঙ্গে ওজন সম্পর্ক দেখব। এখানে ইকুয়েশন কি বলছে না, কার্বন 12 গ্রাম, অক্সিজেন হবে 32 গ্রাম এবং কার্বন ডাইঅক্সাইড হবে 44 গ্রাম। তাহলে দেখো ওজনের সম্পর্ক কি বলছে, কার্বন 12 গ্রাম কার্বনের সঙ্গে 32 গ্রাম অক্সিজেন রিয়াকশন করলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তাহলে এটা ভরের সঙ্গে সম্পর্ক, অর্থাৎ 12 গ্রাম কার্বন নিলে
44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, বা 32 গ্রাম অক্সিজেন কার্বনের সঙ্গে রিয়াকশন করলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। তাহলে এটা ভরের সঙ্গে ভরের সম্পর্ক রয়েছে। নাম্বার 2, ভরের সঙ্গে আয়তন। ধরো এখানে ভরের সঙ্গে আয়তন কি, তো এখানে 1 মোল অক্সিজেন, 1 মোল অক্সিজেন এসটিপিতে আয়তন হবে 22.4 লিটার, এটা এসটিপিতে। একই রকম এই কার্বন ডাইঅক্সাইড এসটিপিতে আয়তন হবে 22.4 লিটার এসটিপিতে। তাহলে এসটিপিটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কী সম্পর্ক রয়েছে না, 12 গ্রাম অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করলে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যায়। আবার 12 গ্রাম কার্বন রিয়াকশন করবে 22.4 লিটার অক্সিজেনের সঙ্গে, রিয়াকশন করলে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে 22.4 লিটার। তাহলে এখানে ভরের সঙ্গে আয়তনের একটা সম্পর্ক পেলাম। আবার দেখো 3 নম্বর, আয়তনের সঙ্গে আয়তনের সম্পর্ক। তাহলে আয়তনের সঙ্গে আয়তনের সম্পর্ক এই দুটো গ্যাসেস মলিকুল কী সম্পর্ক আছে না, 22.4 লিটার অক্সিজেন কার্বনের সঙ্গে রিয়াকশন করলে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। তাহলে এই হলো আয়তনের সঙ্গে আয়তনের সম্পর্ক। তাহলে কোনো একটা কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে আমরা 3 ধরনের সম্পর্ক পাবো, আর এই 3 ধরনের সম্পর্ক আমরা গণনা করব, তাকে আমরা বলবো স্টয়চিওমেট্রি। তো গণনা আমরা 3 ধরনের করব। প্রথমত ওজনের সঙ্গে ওজন, ওজনের সঙ্গে আয়তন, আয়তনের সঙ্গে আয়তন। তো গণনা করার জন্য আমাদের কিছু স্টেপ ফলো করতে হবে। কিভাবে ক্যালকুলেশন করব? প্রথমত আমরা এবার আসা যাক যে ওজন সংক্রান্ত রাসায়নিক গণনা করব কিভাবে। তো এই ওজন সংক্রান্ত রাসায়নিক গণনা করার জন্য কতগুলি স্টেপ বা ধাপের অনুসরণ করতে হবে। প্রথম স্টেপ, সমতাযুক্ত সমীকরণ লিখতে হবে। অর্থাৎ যে সমীকরণ থেকে আমরা গণনা করব বিক্রিয়ক ও বিক্রিয়ক পদার্থের ওজন, সেই সমীকরণটাকে সমতাযুক্ত সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। ধরা যাক বলা হলো যে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন রিয়াকশন করে অ্যামোনিয়া উৎপন্ন হয়, তাহলে আমরা লিখব নাইট্রোজেন N2 এবং তার সঙ্গে হাইড্রোজেন H2 রিয়াকশন করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। তাহলে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন রিয়াকশন করলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়, দ্যাট ইজ NH3। তাহলে এটাকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করলে এখানে 2 দাও, এটা 3 দাও, তাহলে 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন রিয়াকশন করছে, করে 2 মোল অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। তাহলে এই সমীকরণটা হলো সমতাযুক্ত সমীকরণ। দ্বিতীয় স্টেপে সমীকরণে উপস্থিত বিক্রিয়ক ও বিক্রিয়ক পদার্থের সংকেত থেকে তার ওজনগুলি নিচে লিখতে হবে। তার দ্বিতীয় স্টেপে বিক্রিয়ক ও বিক্রিয়ক পদার্থের সংকেত রেখে তার ওজনগুলি নিচে লিখতে হবে। তার মানে এখানে যে সমতাযুক্ত সমীকরণ রয়েছে, এই সমীকরণে আমরা লিখব যে নাইট্রোজেন 28 গ্রাম হবে, এখানে হাইড্রোজেন হবে 6 গ্রাম, আর এখানে হবে অ্যামোনিয়া 34 গ্রাম। তো সবগুলো লেখার প্রয়োজন নেই। যে প্রবলেমটি দেওয়া থাকবে সেই প্রবলেমে বিক্রিয়ক ও বিক্রিয়ক পদার্থ কোনগুলো বলেছে, অর্থাৎ কোন ওজনগুলি লাগবে সেইটা প্রবলেম থেকে বুঝতে হবে। যদি প্রবলেম বলা হয় যে নাইট্রোজেন এবং অ্যামোনিয়া লাগবে, তাহলে নাইট্রোজেন অ্যামোনিয়ার ওজনটা লিখবে। যদি হাইড্রোজেন অ্যামোনিয়া বলা থাকে প্রবলেমে, তাহলে হাইড্রোজেন অ্যামোনিয়া লিখবে। সব ওজনগুলো লেখার কোনো প্রয়োজন নেই। যে দুটি বিক্রিয়ক বা বিক্রিয়ক পদার্থের বিক্রিয়ক পদার্থের ওজনগুলি প্রবলেমে বলা আছে সেইগুলোই একমাত্র লিখতে হবে। এটা হলো দ্বিতীয় স্টেপ। লাস্ট স্টেপ কী হবে? স্টেপ নাম্বার 3 আমরা কি করব? সমীকরণ থেকে প্রাপ্ত বিক্রিয়ক ও বিক্রিয়ক পদার্থের যে ওজন পাওয়া গেল, সেই ওজন থেকে বিক্রিয়ক ও বিক্রিয়ক পদার্থের পরিমাণের একটা সম্পর্ক রয়েছে। এই পরিমাণের মধ্যে যে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ক থেকে প্রবলেমের আমরা ডেটা বা যে তথ্য জানতে চেয়েছে সেই তথ্যটা আমরা ক্যালকুলেট করব। তো কি সম্পর্ক রয়েছে? সম্পর্ক এখানে রয়েছে, দেখো ইকুয়েশনের মধ্যে নাইট্রোজেন 28 গ্রাম, তার সঙ্গে 6 গ্রাম হাইড্রোজেন রিয়াকশন করছে, রিয়াকশন করে 34 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। এই সম্পর্ক থেকে আমাদের প্রবলেম থেকে যে কম্পাউন্ডার ওজন বের করতে হবে বা বিক্রিয়ক পদার্থের ওজন বের করতে হবে, সেটা আমরা সলিউশন করব এখান থেকে। তাহলে এইভাবে আমাদের প্রসেসগুলো ফলো করতে হবে।
প্রথমত ব্যালেন্স তৈরি করো অর্থাৎ ব্যালেন্স ইকুয়েশন তৈরি করো। ইকুয়েশন তৈরি করার পর বিক্রিয়ক ও বিক্রিয়ক পদার্থের সংকেত ওজন লেখো। এটা লেখার পর এই ওজনের সম্পর্ক থেকে প্রবলেমে যে ওজনটা জানতে চাই সেই ওজনটা আমরা বের করতে পারবো। এবার চলো কিছু প্রবলেম করা যাক এবং প্রবলেমের সাথে সাথে আমরা আরও খানিকটা বোঝার চেষ্টা করব। আজকে প্রথম প্রবলেম দেখো, ফার্স্ট যে প্রবলেমটি এখানে দেওয়া হয়েছে 33 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পেতে হলে কত গ্রাম কার্বনকে পোড়াতে হবে? মাত্র 33 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পেতে হবে। তাহলে কার্বনকে অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করো। তাহলে প্রথমে কি করতে হবে না কেমিক্যাল ইকুয়েশন তৈরি করো। তাহলে এই কার্বন লিখলাম, তার সঙ্গে অক্সিজেন লিখলাম O2, রিয়াকশন করে CO2 উৎপন্ন হয়েছে। তাই প্রথম ধাপটা কি ছিল? সমতাযুক্ত সমীকরণ। তো এখানে ব্যালেন্স করা হয়ে আছে। তো ব্যালেন্স যেহেতু হয়েছে বা ব্যালেন্স করা হয়েছে তাহলে আর সমতা বিধান করতে হবে না। নেক্সট দেখো, এবার প্রবলেমের দিকে তাকাও। 33 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পেতে কত গ্রাম কার্বনের প্রয়োজন? তাহলে কার্বন আর কার্বন ডাইঅক্সাইড এই দুটো ওজনের মধ্যে কি সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক থেকে আমরা প্রবলেমের সলিউশনটা করব। তাহলে কার্বনের ওজনটা বসাও। কার্বন এখানে 12 গ্রাম আর কার্বন ডাইঅক্সাইড 44 গ্রাম। এবার প্রশ্নপত্রে বলা হয়েছে 33 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পেতে হবে। তাহলে এখানে 33 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পেতে হবে, কত গ্রাম কার্বনের প্রয়োজন বা কত গ্রাম কার্বনকে পোড়াতে হবে? তাহলে আমরা লিখতে পারি যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পেতে হলে 12 গ্রাম কার্বনকে পোড়াতে হবে। তাহলে 33 গ্রামের জন্য কত প্রয়োজন? তাহলে লিখি আমি ওইটি নিয়মের সহজে করি। 44 গ্রাম CO2 পেতে হলে 12 গ্রাম কার্বনকে পোড়াতে হবে। 12 গ্রাম কার্বন পোড়াতে হবে। তাহলে 33 বলেছে, 33 জন্য কত হবে? 12/44 ইন্টু 33। তাহলে 4, এটা 3 আসবে, 4 3 12, 3 3 গুণ করলে আসবে 9। তাহলে এখানে উত্তর আসবে 9 গ্রাম, অর্থাৎ 9 গ্রাম এখানে উত্তর আসবে। দ্বিতীয় প্রবলেম বলা হয়েছে 852 গ্রাম P4O10 এর সঙ্গে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করবে? তাই দেখো P4O10 এর সঙ্গে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করবে। তাহলে প্রথমে কেমিক্যাল ইকুয়েশন লিখি। P4O10 এর সঙ্গে ক্যালসিয়াম অক্সাইড এইটা বিক্রিয়া করবে। তাহলে P4O10 হচ্ছে আম্লিক অক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে ক্ষারীয়। তাহলে অম্ল আর ক্ষার বিক্রিয়া করলে লবণ উৎপন্ন হবে, লবণটা হবে ক্যালসিয়াম ফসফেট। তাহলে ক্যালসিয়াম ফসফেট PO4। তাহলে এর সংকেত কী হবে? ক্যালসিয়াম ফসফেট, 2 আসবে, এটা 3 আসবে। এবার এটাকে ব্যালেন্স করতে হবে। তো ব্যালেন্স করলে দেখো এখানে ব্যালেন্স করলে কি আসবে? ব্যালেন্স করলে দেখো এখানে ফসফরাস 4টে আছে কিন্তু ফসফরাস 2টো, তাহলে এখানে 2 করে দাও। অক্সিজেন এখানে 10টা, তাহলে দেখো 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আর ক্যালসিয়াম হয়ে গেছে 6, তাহলে এখানে 6 করে দাও। 6 করে দিলে এটা ব্যালেন্স ইকুয়েশন হয়ে যায়। তাহলে এবার ব্যালেন্স ইকুয়েশন করলাম। এবার দেখো P4O10 এর সঙ্গে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। তাহলে আমাদের দুটো ওজন, P4O10 এর সঙ্গে ক্যালসিয়াম অক্সাইড। তাহলে এই দুটো ওজন সংকেত ওজন লেখো। তো সংকেত ওজন লিখতে হবে ফার্স্ট। তাহলে সংকেত ওজন কত হবে? P4O10 এর সংকেত ওজন কত হবে? তাহলে P4O10 এর ওজনটা আসবে, 4টে ফসফরাস আছে, তাহলে 4 × 31, আর অক্সিজেন 10টা আছে, 16। তাহলে গুণ করলে এখানে কত মান আসবে? 284 আসবে, 284। এখানে 6 রয়েছে, 6 ক্যালসিয়াম 40, অক্সিজেন 16, তাহলে 6 × 56 এটা গুণ হবে, তাহলে 6 × 56 এইটা আসবে এত গ্রাম। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে 284 গ্রাম P4O10 রিয়াকশন করে 6 × 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে। প্রশ্ন দিয়েছে প্রশ্নপত্রে 852 গ্রাম রিয়াকশন করবে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে। তাহলে লিখতে পারবো আমরা
লিখবো এইভাবে 284 গ্রাম P4O10 বিক্রিয়া করে 6 × 56 গ্রাম। তাহলে 284 গ্রাম P4O10 বিক্রিয়া করে 6 × 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে। তাহলে এখানে প্রশ্নপত্রে বলা হয়েছে 852 গ্রাম বিক্রিয়া করবে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে। তাহলে একই কত হবে 6 × 56, আর 852 গ্রামে কত আসবে 6 × 56 বাই, এখানে বাই হবে 284 আর 852 এই গ্রামটা আসবে। এবার এটিকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মান আসবে 1008। তাহলে মানটি আসবে 1008 গ্রাম। তাহলে উত্তর আসবে 1008 গ্রাম ক্যালসিয়াম অক্সাইডের প্রয়োজন হবে। নেক্সট আমরা প্রবলেম করব, লেড নাইট্রেটকে তীব্রভাবে উত্তপ্ত করলে শতকরা কত ভাগ ওজন হ্রাস পাবে। প্রবলেম নম্বর 3। প্রবলেম নম্বর 3 এ লেড নাইট্রেটকে তীব্রভাবে উত্তপ্ত করলে শতকরা কত ভাগ ওজন হ্রাস পাবে। তাহলে এখানে দেখো, প্রথমে লেড নাইট্রেটকে উত্তপ্ত করতে হবে। তাহলে প্রবলেম 3, লেড নাইট্রেট PB, দেখো সংকেত দেওয়া হয়েছে প্রশ্নপত্রে NO3(2). এটিকে হিট করতে হবে। হিট করলে কি হবে, লেড অক্সাইড পাওয়া যাবে, আর পাওয়া যাবে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এর সঙ্গে অক্সিজেন উৎপন্ন হবে। এই হচ্ছে ইকুয়েশন। তো এই ইকুয়েশনটাকে ব্যালেন্স করতে হবে। তাহলে ব্যালেন্স করতে হলে এখানে দেখো নাইট্রোজেন দুটো আছে, তাহলে নাইট্রোজেন দুটো আছে, লেড রয়েছে, আর অক্সিজেন 6 রয়েছে। তাহলে অক্সিজেন সংখ্যা সমান করতে হবে 2 দাও, এখানে 4 দাও, 2 দাও, আর লেড 2। তাহলে এইটা হচ্ছে ব্যালেন্স ইকুয়েশন। অর্থাৎ 2 মোলস অফ লেড নাইট্রেটকে হিট করলে 2 মোলস অফ লেড অক্সাইড আর 4 মোলস অফ নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন পাওয়া যাবে। তো প্রশ্নপত্রে শতকরা কত ভাগ ওজন হ্রাস পাবে। তো এবার প্রশ্ন, ওজনটা কী করে হ্রাস পাবে না, ওজনটা হ্রাস পাবে এই নাইট্রোজেন অক্সাইড গ্যাসেস মলিকুল আর অক্সিজেন গ্যাসেস মলিকুল। তাহলে এই পরিমাণ ওজনটা হ্রাস পাবে, কারণ গ্যাসেস মলিকুল হওয়ার জন্য রিয়াকশন থেকে বেরিয়ে যাবে। তা শুধুমাত্র ওজন পড়ে থাকবে লেড অক্সাইড। তাহলে আমি এই পরিমাণ লেড নাইট্রেট দিয়েছিলাম, আর পরিমাণটা এই পরিমাণ হ্রাস পাচ্ছে। তাহলে দেখা যাক এখানে কত ওজন হয়। লেড 207, 2 × নাইট্রোজেন 14, আর 16 3 348 এইটা আসবে। তো এটাকে ক্যালকুলেশন করলে আসবে 662 এত গ্রাম। তো ওজন হ্রাস পাবে, দ্যাট ইজ 4 × নাইট্রোজেন 14 আর অক্সিজেন 16 × 32 প্লাস এখানে কত আসবে 32 আসবে। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আসবে 216 আসবে, 216 গ্রাম। তাহলে 662 গ্রাম লেড থেকে ওজনটা হ্রাস পায় 216 গ্রাম। তাহলে 100 মধ্যে কত হ্রাস পাবে, তাহলে 100 মধ্যে কত হ্রাস পাবে 216/662 × 100। তাহলে এই পরিমাণ ওজন হ্রাস পাবে, অর্থাৎ ক্যালকুলেশন করলে আসবে 32.62। তাহলে শতকরা অর্থাৎ 100 ভাগের মধ্যে 32.62 গ্রাম ওজন হ্রাস পাবে। তো ওজন হ্রাস পাওয়ার কারণ হলো এখানে যে সমস্ত গ্যাসেস মলিকুল উৎপন্ন হচ্ছে বা যৌগ উৎপন্ন হচ্ছে, সেই গ্যাসেস মলিকুলগুলো রিয়াকশন থেকে বেরিয়ে যাচ্ছে, আর বেরিয়ে যাওয়ার ফলে এখানে ওজনটা কমে যায়। তো 100 ভাগের মধ্যে এই ভাগ ওজনটা কমে।